স্যার সিআইডি। হ্যাঁ স্যার আমি আপনাদের কল করেছিলাম, আমি এখানকার ম্যানেজার। বডি কোথায়? ওইদিকে স্যার, চলুন। এখানে হোটেলের বাইরে একজন আহত লোক পড়েছিল, কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। আপনারা জানতেন না? কি বলছেন, আমাদের হোটেলের সামনে? বলো না। স্যার এখনো হোটেলের ভেতরের মাটাটা নিয়ে আমি চিন্তায় রয়েছি। আর বাইরে আর একটা খুন হয়ে গেল। কোনো খুন হয়নি, ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে কেউ ছুরি মারা হয়েছে। কি অস্ত্র ছিল, কেউ কিছু দেখেছে? হ্যাঁ, বড় একটা ছুরি ছিল, কিচেন নাইফ। এই রেস্টুরেন্টের কিচেনের ছুরি ছিল? না, আমাদের রেস্টুরেন্টে ছিল না। এই আহত হওয়ার আগে কি ইনি আপনাকে কিছু বলেছিলেন? না স্যার, আমরা কথা বলছিলাম আর হঠাৎ করেই যতীনের পিঠে আঘাত করলো আরও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো? কেমন দেখতে ছিল? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ও মুখের ওপর একটা মাস্ক পরেছিল। আর ওই সুপার হিরোরা পরে না, কাঁধ দিয়ে ঝোলানো একটা। মাস্ক আর কেপ পরে এসেছিল মানে ও নিজেকে লুকোতে চাইছিল। আচ্ছা অঞ্জলি, আপনি কি জানেন যতীনের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার, ও খুবই সহজ সরল, ওর সাথে কারো শত্রুতা ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি। সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে। কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাবো যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে, ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক পরা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে। আর আমার হাতে যে গিফট ছিল, ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি, ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের। আর ওই বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি, কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার, আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল। আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি, এই কি করলে, এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার, এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না।
এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো ওই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের। এই দেখো, এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজমটা আগে কখনো দেখিনি। এক মিনিট। কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যে কেউ হবে, কিন্তু কে? দেখো, এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ খুনি। মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখেব, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে। হ্যাঁ, 55 বছর আগে। তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ধ্যাৎ, তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে? বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো। ডক্টর, আপনার ওই উপহার। উপহার এনেছো? দেখাও ভাই, সবার সামনে দেখাও। না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে আরে পাঠিয়ে এক দিয়েছি। মিনিট, 1 মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট, এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো, সব বাদ দাও। আরে ডক্টর, আরে শুনুন। বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও, তোমার যা শোনানোর আরে, আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ। এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরোবি, কারণ এটা খুব দামি মেকানিজম। আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে এটা দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। 1 মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআইডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ বলুন, কি বলতে চান?
দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার এইরকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, দুটো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস, নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এ দেখো। স্যার স্যার এ তো সানি, ম্যানেজারের ছেলে। ম্যানেজারের ছেলে? সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি, তুমি দরজা খোলো। চিৎকার কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের আপনি ছেলে চুপ কিচ্ছু করুন, করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। আরে কোথায়? এরা কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি? ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? 1 মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না। আর যতদূর সম্ভব আমি জানি সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই 3জন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম ওই দরজা ভেঙে, তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি? রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে। আর বাড়ি থেকে কেন, ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার, সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড
90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস। এমন কি আছে এই শোতে? স্যার এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল। আচ্ছা তাহলে এটার কোনো কানেকশন নেই তো? হয়তো এই সানি নিজেকে সিরিয়ালের হিরো মনে করছে, রকেটম্যান হয়ে তাদের খুন করছে যারা বেগুনি কালারের ড্রেস পরে রয়েছে। সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কেন? স্যার স্যার সাইবার টিম থেকে জানতে পারলাম যে সময় রামু খুন হয়েছিল সেই সময় সানি কম্পিউটারে লগড ইন ছিল। তার মানে সেই সময় সানি ঘরেই ছিল? হ্যাঁ স্যার, আর ওর মোবাইলের লোকেশনও বাড়িরই দেখাচ্ছিল। স্যার এ মনে হয় না রামুকে খুন করেছে বলে। তার মানে সানি ছাড়া এমন কেউ আছে যে এই রকেটম্যানের মতো বেগুনি রঙের ড্রেস পরা লোকেদের খুন করছে। কিন্তু স্যার এই রকেটম্যানের পাগল ফ্যানের কাছে পৌঁছবো কি করে? পঙ্কজ একটা কাজ করো, সাইবার টিমকে বলো ওদের লিস্ট বানাও যারা এই রকেটম্যান শো এর বড় ফ্যান, আর তাদের খুঁজে বের করো যারা বারবার রিপিটেডলি রকেটম্যানের শো দেখতে থাকে। আরো একটা কথা, সাইবার টিমকে এটাও বলো যে যতক্ষণ না এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই শো যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেয়। আর দয়া স্যার একবার এই রকেটম্যানের সেটে গিয়ে দেখে এসো তো যে পুরো ব্যাপারটা আসলে কি, কেন এই রকেটম্যানের শো দেখার পরে লোকেরা খুন করে যাচ্ছে। আরে কেবি 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 লাগিয়ে দিয়েছেন আপনারা। কি বলুন তো এই কেবিটা? আরে ফুটছে আমার, চুল করছে আমার তো। আরে তোমার তো সবকিছুতেই মনে হয় চুল করছে। কি করে চুল করতে পারে? আরে হচ্ছে তো, আমি কি করবো এখন? আরে নিচে একটা পরিষ্কার কাপড়ও দেয়া রয়েছে। কি করে? আপনি তো বোঝারই চেষ্টা করছেন কাজল না। দেবী প্লিজ আগে শুটটা কমপ্লিট হতে দিন, তারপর আপনি লাগিয়ে দেবেন কি আপনার যে সিগনেচার। হচ্ছে? আমার দরকার নেই আপনার সাথে কাজ করার। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন। আমার সমস্ত কস্টিউমে কিন্তু সাইন থাকবে, হয় ও থাকবে নয় আমি থাকবো। তাহলে চলুন স্যার, এটা ডিসাইডেড হয়ে গেছে যে আমিই কাজ করবো। তাহলে চলুন আমরা শুট করি। চলুন। লিসেন, এক্ষুনি এই ড্রেসটা ছেড়ে দাও। হ্যাঁ এক্ষুনি সমস্ত ড্রেস ছাড়ো, এবার বুঝবে মজা। আরে অদ্ভুত মহিলা তো উনি। কি সব পাগলামি স্যার আরে দেখতে পাচ্ছ না আমি বিজি। সরি স্যার, একটু আর্জেন্ট ব্যাপার ছিল। আচ্ছা এর ঝগড়ার থেকে আর্জেন্ট? হ্যাঁ স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। মাফ করবেন আপনার শুটিং এ ডিস্টার্ব করার জন্য। না না এতে ডিস্টার্বের কি আছে? আপনারা চা খাবেন নাকি কফি? এই দীপক। না না আরে বাবা। ওর কোনো প্রয়োজন নেই, আপনি একটু এই ভিডিওটা দেখুন। আরে তো এ তো মানে চিনতে পারলেন না? আপনাদের শোয়েরই। আপনাদের এই রকেট শো এর জন্য এই শহরে দুজন লোকের খুন হয়ে গেছে। কি? আগে মানে আমাদের শো দেখে সবার খুন হয়ে যাচ্ছে। দেখুন স্যার আপনাদের কোনো ভুল হচ্ছে হয়তো। প্রথমত এই ভিডিওটা আমাদের শোয়েরই নয়। কি? এই ভিডিও রকেটম্যানের নয়? আগে না, কখনো না, এটা নকল। এখানে মিস্টার ব্রেনের ক্যারেক্টারটা দেখুন, সম্পূর্ণ নকল। ইনি আমাদের মিস্টার ব্রেন। নমস্কার। স্যার আমারও এটা মনে হচ্ছে যে যেহেতু এই শো এর অনেক ফ্যান আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন এই শো এর ভিডিও বানিয়ে এটা পোস্ট করেছে। স্যার এ ব্যাপারে আমাদের কোনো পারমিশনই নেই। আমাদের কোনো শোয়ের ভিডিও ইন্টারনেটে আপলোড করব, তাহলে টিভি চ্যানেল আমাদের উপর কেস করে দেবে। আচ্ছা হ্যালো, হ্যাঁ দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ, আমরা এখন রকেটম্যান শো এর সেটে আছি। এরা বলছে যে ওই ভিডিও এরা বানায়নি। সাইবার টিম থেকে জানো যে এই ভিডিওটা কে বানিয়েছে আর ইন্টারনেটে কে দিয়েছে? স্যার ওই সাইবার টিমের একটা খবর আমারও আপনাকে দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার কি বলুন তো, যারা যারা ওই ভিডিও দেখেছে সাইবার টিম সবার ঠিক খুঁজে বার করেছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস স্যার 60 বার ভিডিওটা দেখেছে। 60 বার? হ্যাঁ স্যার। মনে হচ্ছে এ ওই সানির মতো এই শো এর অনেক বড় ফ্যান। স্যার ওর নাম হলো পরম, সারা দিন ইন্টারনেটে বসে থাকে। আর ও ইন্টারনেট থেকে স্যার রকেটম্যানের কস্টিউম আর মাস্ক আনিয়েছে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, কাল দুপুরেই আনিয়েছে স্যার। দুপুর বেলায় পরমের কাছে ডেলিভারি হয়েছে আর রাত্রে রামুর খুন হয়েছে। মনে হচ্ছে দ্বিতীয় খুনি ওই পরমই। একটা কাজ করো, ওই পরমের লোকেশন এক্ষুনি আমাকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ডিরেক্টর বাবু আমরা এখন যাচ্ছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে আবার আমরা এখানে আসবো। শিওর। থ্যাংক ইউ। কাজল দেবী, আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে একটু কাজ আছে। হ্যাঁ
স্যার এটাই সেই অ্যাড্রেসটা যেটা পঙ্কজ আমাদের দিয়েছে। আপনারা বলুন কার সঙ্গে দেখা করতে চান? ম্যাম, পরম কোথায়? ও তো জাস্ট এখনই বাইরে বেরোলো কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? হ্যাঁ, ওই যে যেখানে সবাই অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে, ও তো একটা মাস্ক আর কোনো একটা লম্বা ড্রেস পরে গেছে। এখনই বাইকেই বেরোলো। ও কোথায় যাচ্ছে কিছু বলেছে আপনাকে? না তো, ও কোথায় গেছে সেটা তো বলেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? আমাদের ওর কাছে পৌঁছতে হবে। কিন্তু স্যার আমরা জানবো কিভাবে ও কোন দিকে গেছে? 5 মিনিট আগে বেরিয়েছে ও এখান থেকে, খুব বেশি দূরে যেতে পারবে না। একটা কাজ করো, ট্রাফিক কন্ট্রোলে এই পরমের ব্যাপারে অ্যালার্ট করো। ওদেরকে বলো যে আন্ধেরির আশেপাশে কাউকে কেপ আর মাস্ক পরে বাইক চালাতে দেখা গেছে কিনা। আর হ্যাঁ, আমরাও এখান থেকে আলাদা আলাদা দিকে যাব ওকে খোঁজার জন্য, ঠিক আছে? হ্যাঁ পুরবি, এনি লাক? স্যার এখনো অবধি তো না। ঠিক আছে, নজর রাখো আশেপাশে। ওকে। হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? আমিও কোথাও দেখতে পাচ্ছি না স্যার। হবে, আশেপাশেও কোথাও আছে ও। আচ্ছা দাদা, এখানে কাউকে বাইক চালিয়ে যেতে দেখেছেন? মাস্ক পরে আছে, লম্বা লম্বা কাপড়? না স্যার। দেখেননি? স্যার, হ্যাঁ পুরবি, স্যার বাইকে একটা ছেলে যাচ্ছে যে মাস্ক আর কেপ পরে রয়েছে। এই হবে স্যার। কত দূর আছে তোমার থেকে? এই তো স্যার ওই 100-150 মিটারের দূরত্বে। স্যার আমি কি ট্রাফিক পুলিশকে বলবো ওকে ধরতে? না না না, ওর কাছে অস্ত্রও থাকতে পারে, চান্স নিও না। ওকে ফলো করো। ও যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? স্যার এদিকে, এলিফ্যান্ট চক। ফ্রেডি, এলিফ্যান্ট চক পৌঁছাও। ইয়েস স্যার। দাদা একটু জোরে চালান, ওই বাইকওয়ালার পিছনে। লেফটে নাও। কাজল দেবী, একটু এদিকে আসুন। আমার সাইজের একটা পার্পল শার্ট অ্যারেঞ্জ করতে পারবেন? নিশ্চয়ই স্যার, কবে দরকার? এক্ষুনি। রকেটম্যান, হ্যাঁ? তোর কি মনে হলো রকেটের মতো উড়বি তুই? সারিকা, ও কতক্ষণ থেকে এই ভিডিওটা দেখছে? হ্যাঁ, আরে উনি সরছেনই না, বলছেন যতক্ষণ না মার্ডারার্সদের খোঁজ পাওয়া যায় ততক্ষণ উনি রিপিট মোডে দেখতেই থাকবেন। আচ্ছা, ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর অবস্থাও অনেকটা সানির মতোই, ও, কিন্তু ওর সিস্টেমে ড্রাগস পাওয়া যায়নি। সালুখে, সালুখে, আরে কি আছে এই ভিডিওতে? কখন থেকে তুমি দেখতে বসেছো? 20 বার দেখেছি, আরো 50 বার দেখব। ততক্ষণ দেখব যতক্ষণ সূত্রটা হাতে না পাই। তোমরা তো শুধু সূত্রই চাও না, আর তো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে আমার। স্যার, স্যার এই সাইবার টিম থেকে জানতে পারলাম যে ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। কোথা থেকে আপলোড হয়েছে? আউট অফ ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? রকেটম্যান শো তো এখানে ইন্ডিয়াতেই হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু খবরটা পাকা না পঙ্কজ, খবরটা বোধহয় ভুল আছে। স্যার এই দেখুন, এই ভিডিওটা যখন আমি আবার দেখলাম তো রকেটম্যানের ড্রেসে আমি এটা দেখলাম।
কেভি স্যার, এটা আমারই নামের ইনিশিয়াল। আপনার নামের ইনিশিয়ালের এই যে কস্টিউম, ওই নকল রকেটম্যানের ভিডিওতে কি করে? স্যার আমি কি করে জানবো? আমি কি জানি? হ্যাঁ, এর মানে একদম পরিষ্কার, হয় আপনি না হলে আপনার ইউনিটের কেউ আছে যে এই কস্টিউমটা ওই নকল ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছে। স্যার আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ, সেটে কিছু লোক আমার কাজ নিয়ে জেলেস। হতে পারে ওদের মধ্যেই কেউ হয়তো এমন কাজ করেছে। এরকম কটা কস্টিউম আছে তোমার কাছে? আগে 3টে আছে, একটা তো পড়ে আছে, 2টো ব্যাকআপের জন্য রাখা আছে, আলমারিতেই আছে। দেখাও তো একটু। এই যে ম্যাম দেখুন, 2টো কস্টিউম এখানেই আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাম এই কস্টিউম এত এক্সপেন্সিভ যে এগুলোকে লক করে রাখা হয়, আর আমি ছাড়া এখানে আর কেউ হাত দিতেই পারে না। নিয়ে যেতেই পারে শুটিং শেষ হওয়ার পরে, আর তারপর শুটিং শুরু হওয়ার আগে এনে রেখে দিতে পারে। আলমারির চাবি কার কার কাছে থাকে? সেটা প্রোডাকশন কন্ট্রোলারের কাছে থাকে, কিন্তু ও এরকম কাজ করতে পারে না। হতে পারে অন্য কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছে ওর চাবি থেকে। একটু এই প্রোডাকশন কন্ট্রোলারকে ডাকুন। আরে রাজেন্দ্র কোথায়? ওকে ডাকো। এখানেই স্যার। স্যার আমি জানতাম সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। যখনই শুটিংয়ে কোনো গন্ডগোল হয় তখন প্রোডাকশনের লোকেদের ওপরেই দোষ চাপানো হয়। আলমারির চাবি তোমার কাছে আছে না? স্যার সেটা নামমাত্রে আমার কাছে থাকতো। সারাদিন ধরে এত লোকেরা কাজ করতো, খালি আমার কাছেই চাবি চাইতো ওই কস্টিউম আর মেকআপের জিনিস বার করতে, ওই আর কি। আলমারির চাবি কে কে চায় তোমার কাছে? একটু নাম বলো। স্যার এই যে দেখুন স্যার, এই গোছাতে কতগুলো চাবি রয়েছে। কস্টিউম বার করার একটা আমি চাবি- তোমার কাছে নাম জিজ্ঞাসা করেছি, কোন চাবি কোন আলমারির এটা নয়। এই চাবির গুচ্ছটা কে কে নিয়ে যায়? স্যার ওই একজন কাজল ম্যাডাম আর ওনার অ্যাসিস্ট্যান্ট মালা, আর এই তো আমাদের ডাইরেক্টর স্যার, আর একজন আর্ট ডাইরেক্টর, আর একজন স্পট বয়, আর একজন ড্রেসার। আর তুমিও? কিন্তু আমি কিছু করিনি স্যার। কে কি করেছে সেটা আমরা জেনে নেব। থ্যাংক ইউ। স্যার নিজেরটা ছাড়া আরো 10টা লোকের নাম নিয়েছে এই রাজেন্দ্র। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড এদের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কে? স্যার সাসপেক্টেড লিস্ট তো পেয়ে গেছি, কিন্তু এখনো অবধি এই ধাঁধাটার সমাধান হলো না যে এই ভিডিওটা দেখে লোক খুন কেন করছে। এমন কি আছে এই ভিডিওটাতে? আচ্ছা সারিকা, ও এখনো ভিডিওটা দেখে যাচ্ছে? স্যার আমি কি করব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। উনি কিন্তু ওয়াশরুম যাওয়ারও ব্রেক নেননি, কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন। ওর কি হয়েছে বলো তো? স্যার এমনিতেও উনি আপনাদের সবার প্রতি একটু আপসেট। কিন্তু কেন? আপনাদের মধ্যে কেউই ওনাকে উইশ করেনি। আজকে ওনার বার্থডে। কি? ওহ গড, আমি তো ভুলেই গিয়েছি কাজের মধ্যে। এ বাবা, আরে তুমি তো আমাকে মনে করাতে পারতে। উনি আমাকে বারণ করেছেন আপনাকে বলতে। সেই জন্যই ডক্টর সালুকে বিরোধে কিরম একটা অন্যমনস্ক দেখাচ্ছে। এখন বুঝতে পারলাম ওই উপহার কি করছিল। স্যার বার্থডে গিফট। আরে কি যে করছে। যাও। হ্যালো ডক্টর, উই আর সো সরি ডক্টর, আমরা সবাই দুঃখিত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডক্টর। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, সালুকে হ্যাপি বার্থডে সালুকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সালুকে, হ্যাপি বার্থডে টু ইউ, সে গড ব্লেস ইউ। কি করছেন স্যার কি করছেন আপনি? শান্ত হন স্যার। স্যার কি করছেন? স্যার বসুন, বসুন। কি হচ্ছে? কি হলো? এই সালুকে। স্যার আরে আরে হলোটা কি তোমার? স্যার জল খান স্যার। স্যার স্যার বেগুনি রঙের এত ভয়ঙ্কর প্রভাব। আচ্ছা, ওই ছেলে দুটোর উপরেও ভিডিও দেখার পর এরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে অন্যরা ড্রাগের ইনফ্লুয়েন্সে না, বরং ওই ভিডিওতে সম্মোহিত হয়ে খুন করছে। কিন্তু এমন কি আছে এই ভিডিওটায় যে লোকজন এইভাবে হিপনোটাইজ হয়ে যাচ্ছে? না কিছু তো আছে ওই স্টুডিওতে। যেই ভিডিওকে বারবার মন দিয়ে দেখে তার ভিতরে এই
পার্পল কালারের ড্রেস পরা মানুষদের খুন করার নেশা চড়ে বসে। কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে কেউ এটা দেখে এত ভায়োলেন্ট হতে পারে। আছে অভিজিৎ, কিছু তো নিশ্চয়ই আছে এই ভিডিওতে। একটা কাজ করি, আমরা রিওয়াইন্ড করে আবার আমরা দেখব, স্লো মোশনে প্রতিটা ফ্রেম দেখব। স্যার এই ফ্রেম আবার কি? পঙ্কজ, 1 সেকেন্ডে 25টা ফ্রেম হয়। যেমন এই দেখো, এটা ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম। কিল, ভিলেন। এরপরে কি আছে? ইন, কিল, ভিলেন, ইন, পার্পল। পার্পল মানে বেগুনি? সেভ। কিল, ভিলেন, ইন, পার্পল, সেভ দ্য ওয়ার্ল্ড। মেরে দাও ওই লোকটাকে যে পার্পল কালার পরে আছে, বাঁচাও এই পৃথিবীটাকে। তবে নর্মাল স্পিডে এই মেসেজগুলো বুঝতেই পারছিলাম না। সাবলাইমিনাল টেকনিক অভিজিৎ, সাবলাইমিনাল টেকনিক। অ্যাডভার্টাইজিং এর এটা একটা টেকনিক। 1950-তে এটা ব্যবহার করতো অ্যাডভার্টাইজমেন্টে। দর্শকদের কনসাস মাইন্ডে নয়, সাবকনসাস মাইন্ডে এর প্রভাব পড়তো, অবচেতন মস্তিষ্কে। তারপরে বন্ধ করে দেওয়া হয় কারণ হিউম্যান রাইটস এর লোকেরা অবজেকশন করেছিল। সাবলাইমিনাল টেকনিক। স্যার, আমিও শুনেছিলাম যে এই টেকনিক হেভি মেটাল মিউজিকেও ব্যবহার করা হতো। 1970-তে তো অনেকে আত্মহত্যাও করেছিল। এই ধরনের টেকনিক আর শিল্পের ভুল ব্যবহার করতো লোকজন। লোকেদের হিপনোটাইজ করে তাদেরকে দিয়ে অপরাধ করাতো। এক্স্যাক্টলি। এরপরে এদের নেক্সট টার্গেট কে? দেখুন, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে? সেটাই তো ভাবছি আমি। আমরা তো অলরেডি শুটিং শিডিউলের পিছনে যাচ্ছি। একটা নতুন নাটক শুরু করেছে আসলে এরা। আরে প্রডিউসার যখন নিজে মেসেজ করেছেন তখন তো কিছু করারই নেই। যাকে সবাই বসুন, হয়তো সামনের শোয়ের ব্যাপারে প্রডিউসার কোনো আইডিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলবেন। মেবি। হ্যাঁ চলো, চলো বসি। আরে এটা তো সেই নকল ভিডিওটা আমাদের টিভি শোয়ের। সাবাস রকেটম্যান, সাবাস। এটা দেখার জন্য ডাকা হয়েছে আমাদেরকে। আর যদি তুমি না থাকতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ একবার আবার তুমি পৃথিবীকে বাঁচালে। আরে এটা কি হচ্ছে? এই ভিডিও তো আবার শুরু হয়ে গেল। গাইস, সরি, একই ভিডিও বারবার দেখে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। আই এম লিভিং।
এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? স্যার এটা আবার কি নতুন নাটক হচ্ছে? দরজা আবার কে বন্ধ করলো বলুন তো? কিছু বুঝতে পারছি না। দরজাটা খোলো। প্রডিউসারের পরের শো এর কোনো প্ল্যান বানানো হচ্ছে না তো? ও গড, এই তো তৃতীয়বার শুরু হয়ে গেল ভিডিওটা। প্রোডিউসার স্যার বারবার কেন দেখাচ্ছেন আমাদের ভিডিওটা? সব পার্পল পার্পল লাইট। এটা আবার কি নতুন নাটক হচ্ছে স্যার? পার্পল লাইট? পার্পল লাইট? স্যার বাইরে থেকে দরজাটাও লক করে দিচ্ছে স্যার। এরা কি করছে বলুন তো? এখানে হচ্ছেটা কি? সাবাস রকেটম্যান, সাবাস। একটু আর্জেন্ট ছিল স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। দীপক, টিভি শোয়ে স্পট বয়ের কাজ করো, হ্যাঁ? আর শুটিং এর পরে খুনের খেলা খেলছো? এর থেকেও খুব ভালো খেলা আমরাও খেলতে জানি। আমরা তোমাকেই তোমার জালে ফাঁসিয়ে দিলাম তো। তোমাকে ওখান থেকে বাইরে বের করার জন্য ওই ভিডিওটাকে রিপিট মোডে অন করে দিই, তারপর লাইট অন করে দিই, যাতে সবার ড্রেস আমাদের বেগুনি মনে হচ্ছিল, তোমারও। শুধু অপরাধী মানে তুমি এটা জানতে যে খুনি বেগুনি কালারের ড্রেস পরার উপরেই অ্যাটাক করে। বাস, তারপরে আর কি? ভেজা বেড়ালের মতন তুমি ওখান থেকে প্রাণ নিয়ে পালাচ্ছিলে আর আমাদের জালে ফেসে গেলে। অনেক দেরি করে দিয়েছো তোমরা আমাকে অ্যারেস্ট করার বিষয়। এখন আমি সফল হয়ে গেছি। এটাকে তুমি সাফল্য বলছো? সাধারণ লোকের প্রাণ নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদের দিয়ে খুন করানো, এটাকে তুমি সাফল্য বলছো? সায়েন্টিস্ট হলাম আমি, সায়েন্টিস্ট। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি। এর জন্য যদি 2-3টে লোকের প্রাণও চলে যায় কোনো পরোয়া নেই। চুপ! বিজ্ঞান মানুষকে জীবন দান করে, তার থেকে জীবন কেড়ে নেয় না। তুমি যেটাকে বিজ্ঞান বলছো না, সেটা 2টো নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার। স্যার একটা কথা বলবো কি? তোমরা কিন্তু বড় কিপ্টে। আরে এত ছোট্ট একটা কেক নিয়ে এসেছো। দয়নি চলো। ডক্টর, এক তো আপনি আমার উপর হামলা করেছেন, আর আপনার জন্মদিন মনে করে আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আর আপনি আমাকে আরে না বলছেন? না দয়া ভাই, দেখো আমার ওই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। আমি আবার সরি বলছি, কিন্তু কিন্তু কেকটা বড্ড ছোট ভাই। এইটুকু একটা কেক ওই একলা ফ্রেডি তো খেয়ে নেবে। স্যার আপনি প্লিজ কেক কাটুন না, খুব খিদে পেয়েছে। এরপর আপনার আবার ডিনার পার্টিতে যেতে হবে তো। আমার পার্টি? হ্যাঁ, দেখুন, আমরা আপনি সবাই আজকে কিপটেমি করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তোমরাও মনে রেখো, আজকে সালুকের বাহ। তরফ থেকে পার্টি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে এখানে একটা মাছের ঝাঁক রয়েছে, তাড়াতাড়ি জাল ফেল, ফেল না। আরে তাড়াতাড়ি। এই টান টান। আরে টান না সবাই। টান টান, কি ভারী টান টান টান। আরে দেখ কত টাকা উঠেছে। আরে আমার কপাল তো খুলে গেছে রে। আর নে নে, জাল ফেল, আরো অনেক টাকা পাওয়া যাবে।
আরে এটা কি রে? আরো একটা লাশ। হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি। একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার হুম এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র ওই দুটো লাশই পেয়েছেন? না মানে কোনো টাকা পাওনি তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস। যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই চলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা। দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে। মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। হ্যালো অফিসার্স,
মাইসেলফ জয়ন্ত খোসলা, ইন্টেলিজেন্স ব্যুরো। এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পাইনি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ? কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল কিচ্ছু জানি না। ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা একটা টিম তৈরি করি। অফিসার বলজিৎ ওই টিমটা লিড করছিল। কোনো গ্যাং, কারোর উপর সন্দেহ আছে আপনার? আগে হ্যাঁ, বলজিৎ একটা গ্যাংকে সন্দেহ করত। ও পুরো প্ল্যানিং করেছিল সেখান থেকে কিছু ইনফরমেশন বার করার, কিন্তু ওর উপর অ্যাটাক হয় আর ওকে গুলি করা হয়। ও, তাহলে বলজিৎ বেঁচে আছে, এখন হসপিটালে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। অবিনাশকেও বলজিৎই হায়ার করেছিল এই কেসের জন্য, কিন্তু অবিনাশও নিখোঁজ। শেষবার অবিনাশকে আপনারা কবে কন্ট্যাক্ট করেছিলেন? কাল রাতে ওর একটা মেসেজ এসেছিল যে একটা অনেক বড় কনসাইনমেন্ট অন দ্য ওয়ে, ও তাকেই অনুসরণ করছে। আর ওই অপারেশনের ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়েছিল, কিন্তু ও কাল রাত থেকে নিখোঁজ, কিছু খবর নেই ওর। কাল রাতে রোডে মদন আর রাজুর সঙ্গে অন্য কেউ ছিল? তাহলে ওই তৃতীয় ব্যক্তি অবিনাশ নয় তো? কিন্তু ও যদি বেঁচে থাকে তাহলে গেল কোথায়? আমার ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে খুঁজুন প্লিজ। হ্যাঁ, ওর বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অবিনাশের কাছে অনেক ক্রিটিক্যাল এভিডেন্স রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতে হবে, অন্তত ওদের খুঁজে পাওয়ার আগে। দেখো প্রীতি, তোমার হাজবেন্ড অবিনাশ একদম ঠিক আছে, চিন্তা করো না। অভিজিৎ, এই অবিনাশ নিশ্চয়ই প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই কথা নিশ্চয়ই তারাও জানে যারা অবিনাশকে খুঁজছে। হ্যাঁ, আর অবিনাশকে খোঁজার জন্য ওরা এটার সুযোগও নিতে পারে। মানে প্রীতি প্রাণের সংশয় আছে। স্যার, যতক্ষণ না অবিনাশকে পাওয়া যাচ্ছে, ও যদি বিরতে থাকে তাহলে সেফ থাকবে। ঠিক আছে অভিজিৎ, তুমি আর পঙ্কজ এর সঙ্গে মিলে অবিনাশের খোঁজ করো, আর দয়া ফেডরিক আর পুরবিকে নিয়ে রাজু আর মদনের ঠিকুজি বের করো। স্যার, এই ব্রিজটা তো ওখানে, আর জলের ফ্লো এইদিকে স্যার, ঘাটের দিকে। অবিনাশের বডি না ওই ডাইভার্সরা পেয়েছে আর না ওই মৎস্যজীবীরা। আশা করা যায় ও হয়তো সাঁতরে পারে এসেছে আর এখানেই কোথাও আছে। কিন্তু কোথায় যেতে পারে? স্যার, অবিনাশ খুব খারাপভাবে যখন ছিল, ও যদি এখানে আসে তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে ওকে। একবার জিজ্ঞেস করে দেখবো? আরে ভাই শোনো একটু। হ্যাঁ, আমরা সিআইডি থেকে। হ্যাঁ, আরে ভয় পেও না, একটা লোককে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, একটু সাহায্য করো আমাদের। আচ্ছা স্যার। এই লোকটা না, এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে? ওরে বাবা, হাসপাতাল তো অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার, ওই তো পাশের গ্রামে। স্যার, তো অনেক দূরে, আরো খুব বেশি আঘাত লেগেছিল। ইম্পসিবল স্যার। আচ্ছা, তোমরা যখন এখানে এসেছিলে আজ সকালে মাছ ধরার জন্য, তখন এই গ্রামে কি তোমরা অচেনা কাউকে ঘুরে বেড়াতে আরে না দেখেছিলে? না, আমরা সকালে মাছ ধরতে আসি না। দুজন জেলে আছে যারা সকাল সকাল মাছ ধরতে আসে। কিন্তু স্যার, আসল কথাটা হলো যে ওদের মধ্যে যদি কেউ কিছু পেতো
তো সারা গ্রাম জেনে যেত সেটা। আরে দাদা, সেটা আমরা খুঁজে বের করে নেব, তুমি শুধু ওদের সঙ্গে দেখা করিয়ে দাও। স্যার, কিছু বলুন না। এক মিনিট। সারিকা, এই কাপড়ে তো কিছু পাওয়া গেল না, কিন্তু এই যে ক্রেট গুলো আছে না, এই ক্রেটস থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কি? এই দেখো, মার্কারি, নাইট্রোজেন অক্সাইড, সালফার প্যারক্সাইড, আরো অনেক ধরনের কেমিক্যাল রেসিডিউস এর মধ্যে থেকে। তার মানে এই ট্রেডস এমন জায়গা থেকে এসেছে যেখানে এইসব কেমিক্যাল পাওয়া যায়। এরকম কোন জায়গা হতে পারে? মনে হচ্ছে আমি জানি, কারণ আমি অনেকবার পড়েছি যে কিছু লোকের লাংস এর মধ্যে এই সমস্ত ধরনের কেমিক্যাল রেসিডিউস থাকে। আর জানো, ওই লোকগুলো কোল মাইন্সের আশেপাশে থাকে অথবা কোল মাইন্সে কাজ করে, কারণ এই সমস্ত ধরনের রেসিডিউগুলো হচ্ছে কোল মাইন্সের বাই প্রোডাক্ট। এগুলো তার মানে কোনো কোল মাইন্সের পাশে রাখা হয়েছিল। কিন্তু সারিকা, প্রশ্নটা হচ্ছে এই যে এই ধরনের কোল পাওয়ার প্ল্যান্ট এই শহরে আছে কোথায়? আছে তো স্যার, মানে শহরে নেই, কিন্তু শহরের একটু বাইরেই। ওকে, জানতে শুধু এটাই হবে যে এই ক্রেটস ওখান থেকে ট্রাকে কি করে এলো। রাইট ইউর সারিকা, রাইট। এটা খোঁজ নিতে হবে যে এই ক্রেটস গুলো কোল মাইন্স থেকে ওই ট্রাকে এলো কি করে। স্যার, শঙ্কর আর রঘু এই দুজন লোক, ওরা সকাল সকাল বোট নিয়ে বেরোয়। শঙ্কর সে তো তার গায়ে গেছে, আর রঘু রইলো যে সকাল সকাল বোট নিয়ে বেরোয়। রঘুকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো কিছু পেতে পারেন। আসুন স্যার, এই তো এই পাশেই ওর বাড়ি। এইটা হচ্ছে ওর বাড়ি। এই রঘু, এই দেখ কারা এসেছেন। এই রঘু, দরজাটা খোলা, তোর সঙ্গে কথা বলতে এনারা এসেছেন। আরে কি করছিস কি? আরে কি হয়েছে, বাড়িতে নেই নাকি? আরে আমি ডাকছি তো। আরে মরণ দশা গেলি কোথায়? এ রঘু, কি হয়েছে? কি হয়েছে? আরে তোর সাথে কথা বলতে চান সিআইডি লোক। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? কিছু না একটু কথা ছিল, ভিতরে যেতে পারি? স্যার, এখানেই কথা বলি না, কি হয়েছে? এই অবিনাশ নামের একটা লোককে আমরা খুঁজছি। কাল নদীতে মনে হয় ডুবে গেছিল। আজকে সকালে যখন তুমি নদীতে নৌকো নিয়ে গিয়েছিলে, তখন কি কাউকে দেখতে পেয়েছিলে ওখানে অসুস্থ বা কোনো লাশ? লাশ? না তো স্যার, আমি তো ওখানে কিচ্ছু দেখিনি। স্যার, ব্যাপারটা হলো আমি তো আর যাইনি মাছ ধরতে। কাল রাতে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলে, কারণ আজ সকালে তোমার নৌকো নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। এসব জানি আমরা, কি বলছো তুমি? আমার শরীরটা ভালো ছিল না তো স্যার, এই জন্য যাইনি। এই, তুই সিআইডির লোকেদের এখানে কেন নিয়ে এসছিস? আমি তো কিছুই জানি না স্যার। এক মিনিট, সত্যি বলছো তো তুমি? আরে স্যার, একই কথা যদি বারবার জিজ্ঞেস করেন তো কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু মনে পড়লে তুমি আমাদের বলো কিন্তু। হ্যাঁ। থ্যাংক ইউ। কেন নিয়ে এসছিস সেখানে? যা এখন, পালা এখান থেকে। ভালো হয়েছে তুই মুখ খুলিসনি। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। সেদিন তুই যদি ওই বেটাকে ওইখানেই খতম করে দিতিস, তাহলে তো ঝামেলাই হতো না, বুঝলি? কিন্তু না, তোকে তো ওকে বাঁচাতে হতো। আমি কি করে জানবো যে? আমি ভাবলাম তুমি আমাদের মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ, আমার বউ বাচ্চাকে যদি মেরে দিত তো আমি কি করতাম? ওই লোকটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি তো বার করে আনলাম ওকে। কোথায় ও? আমি কি জানি, মলম টলম লাগিয়ে আমি ঘরে শুয়ে এসেছিলাম, ঠিক হয়ে গেল, আর জানতেই পারিনি কখন উঠে চলে গেছে। কি? কোথায় গেছে ও? স্যার, আমি আর কিচ্ছু জানি না, আমি কোত্থেকে বলবো? স্যার এবার কি করব? স্যার, এই হলো আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট।
এর আশেপাশে টোটাল 4টে ওয়্যার হাউস আছে যেখানে ওগুলো থাকতে পারে। এইটা তো আমরা চেক করেছি, এবার বাকি রইল 3টে। আর স্যার এই 3 ওয়্যার হাউস থেকে এই 2টো ওয়্যার হাউস প্ল্যান্ট থেকে অনেকটাই দূরে। এর আর ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে, তো এখান থেকে কেমিক্যালস ক্রেট অবধি পৌঁছানো প্রায় অসম্ভব। বাকি রইল এইটা, এটা পাওয়ার প্ল্যান্টের থেকে খুব কাছাকাছি, আর এর আশেপাশে অনেকটা খোলা জায়গাও আছে, ওখানেই গিয়ে দেখি। আপনারা কারা? কেন, তোমাদের মিশনে ডিস্টার্ব করলাম না তো? মিশন? নাটক করো না, আমরা সব জানি তোমরা কিসের বিজনেস করছো। বিজনেস? এটা আপনি কি এসব আপনারা কি, এখানে ফল আর সবজির কাজ হয় স্যার। গ্রেড চেক করো। আপনারা কারা? হ্যাঁ, 1 মিনিট, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। সিআইডি থেকে আসছি আমরা। না স্যার। এখানে কিছুই নেই? না স্যার। স্যার এখানে সবজি টবজিরই বিজনেস হয় স্যার। আমরা তোমাদের এই ক্রেটে জাল নোট পেয়েছি। হ্যাঁ, জাল নোট? হ্যাঁ, জাল নোট। এখন ঠিকঠাক বলো যা কিছু জানো। হ্যাঁ স্যার, আমি বুঝতেই পারছি না আপনারা কি বলছেন। আমি যতদিন ধরে এখানে কাজ করছি ততদিন ধরে সবজি আর ফলই এখান থেকে নিয়ে যাওয়া হয়। স্যার, ফল আর সবজিরই কাজ হয় এখানে স্যার। এই দুজনকে চেনো? আরে এরা হলো রাজু আর মদন, আমাদের ট্রাক ড্রাইভার্স। কিন্তু স্যার, এদের হয়েছেটা কি? এদেরকে কেউ খুন করেছে। স্যার, আমি সত্যি বুঝতেই পারছি না যে আপনারা কি বলছেন। এখান থেকে যে কোনো মাল যা ট্রাকে লোড করা হয় তুমি নিজে চেক করো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা ক্রেট নিজে চেক করি। এক একটা ক্রেট নিজে চেক করো? হ্যাঁ ইয়েস স্যার। তার মানে ট্রাক এখান থেকে বেরোনোর পরে মাঝ রাস্তায় এই ক্রেটের মধ্যেই জাল নোট ভরা হয়। আচ্ছা, একটু রেজিস্টারটা চেক করে বলো যে রাজু আর মদন মাল ডেলিভারি করতে কোথায় যাচ্ছিল। হ্যাঁ স্যার, বলছি। স্যার, রেজিস্টারে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল। ট্রাক্টর তো এখানেই আসার কথা। কিন্তু স্যার, এটা তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তাহলে ওই নকল নোটের কনসাইনমেন্ট এখানে বিয়ের মণ্ডপে কেন? স্যার, আমি ম্যানেজারকে ডেকে আনি, গিয়ে ওকেই জিজ্ঞেস করা যাক। যাও। স্যার। মানে হ্যাঁ স্যার। এই বিয়েতে যে সমস্ত ফ্রুটস আর ভেজিটেবলস এর স্টকের অর্ডার কি আপনি করেন? না স্যার, ও তো যারা ফ্যামিলি ম্যারেজ অ্যারেঞ্জ করে তাদেরকে দিয়েছিলাম। আমি তো শুধুমাত্র লোকেশন রেন্টে দিই। আচ্ছা, ওই ফ্রুট আর সবজিতে নকল নোটও থাকে? নকল নোট? স্যার, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনি বিয়ের এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন? না স্যার। পঙ্কজ যে ফটোটা পাঠিয়েছে ওটা দেখাও। এদের দুজনের মধ্যে কাউকে দেখেছিলে এখানে? না স্যার। স্যার, এখানে তো বিয়ের আড়ালে অন্য কিছুই চলছে। আমি কি বলছিলাম স্যার, একবার বরবধূকে গিয়ে ডিস্টার্ব করা যাক। কাল এখানে যাদের বিয়ে হয়েছিল ওদের পুরো ডিটেল চাই আমার। ওকে স্যার। বুঝতে পারছি না অবিনাশ আহত অবস্থায় কোথায় যেতে পারে, আর ও এখনো কারোর সঙ্গে কন্ট্যাক্ট কেন করেনি। আমি তো বুঝতে পারছি না কাকে ভরসা করব কাকে করব না। যতক্ষণ না আমরা ওকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তি নেই। একটা তো ফোন করতে পারতো আমাকে, কি জানি এখন কোথায় আছে। দেখো প্রীতি, আমার মনে হচ্ছে ও তোমাকে এই জন্যই ফোন করেনি, কারণ ও চায় না যে তুমি যাতে বিপদের মধ্যে পড়ো। স্যার, স্যার ওই জেলের বাড়িতে যে লোকটা মারা গেছিল ওর ফোন আমি অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করছিলাম। তো কিছু পেলে? স্যার, খুব অসুবিধা হচ্ছিল কারণ ফোন খালি ছিল, সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু স্যার, আমি সফটওয়্যার দিয়ে সব রিকভার করে নিয়েছি। মানে যখন আপনি মেসেজ ডিলিট করেন ফোল্ডার থেকে তো মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু ব্যাকআপ ফাইলে গিয়ে সব সেভ হয়ে যায়, সেখান থেকে রিকভার করতে পারবেন। স্যার এই দেখুন, এই এ তো কোনো
ওডওয়ার্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা আমি ক্র্যাক করেছি। আজ থেকে যতগুলো কনসাইনমেন্ট এসেছিল এই মেসেজগুলো সেই ব্যাপারে, কিন্তু এটা এই যে এই লাস্ট মেসেজটা দেখুন স্যার। টার্গেট 4.03। তাহলে কি 4:03 কোথাও কি কিছু হতে চলেছে? বলজিৎ হসপিটালে অ্যাডমিট, রুম নাম্বার 403। স্যার, তার মানে এরা নিশ্চয়ই ওকে মারতে চাইছে। 403, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতেই হবে। স্যার, বেড নাম্বার 3-এর ইসিজি রিপোর্ট এসে গেছে। বাকি সব রিপোর্টগুলো কিন্তু আমার 3 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হতেই হবে। বিনয়, ইয়েস, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভয় পাবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে না আপনার, তাই আমরা শুভেচ্ছা জানাতে এলাম। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেছে। আপনার স্বামীর বিয়ে তো কালকেই হয়েছে, ওই প্যারাডাইস হলে, কি যেন সুরভির সাথে। কি কি হচ্ছেটা কি? হ্যাঁ, না, কোন বিয়ে? তুমি আরেকটা বিয়ে করেছো? আচ্ছা, তাহলে ওই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে দিল, তাই তো? তুমি কি বলছো? এসব কিছু হয়নি। আমার কথাটা তো শোনো। আমরা ওটাই শুনতে এসেছি। হ্যাঁ, কি চলছে? দেখুন দাদা, আবার এটা বলবেন না যেন যে আপনার নাম বিনয় কুমার নয় আর আপনার বিয়ে প্যারাডাইস হলে হয়নি, বুঝেছেন? তোমার বিয়ে যদি 5 বছর আগে হয়েই থাকে, তাহলে কাল যেটা হলো সেটা কি? ভালো সুযোগ আছে, আমাদের আর নিজের বউকে সত্যি কথা বলে দাও যে সত্যিটা কি। ওই বিয়েটা নকল ছিল। নকল বিয়ে? এই নকল বিয়ে আবার কিরকম হয়? সব দেখানোর জন্য। আমি তো কাউকে চিনতামও না, এমনকি যাকে বিয়ে করেছি সেই মেয়েটাকেও নয়। বিয়েটা তো একটা প্ল্যানের অংশ ছিল। কিরকম প্ল্যান? সেসব আমি জানি না, সত্যি বলছি। আমি কাজ করার জন্য টাকা পাচ্ছিলাম, ধার শোধ করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। আমার মনে হলো এই কাজটা ঠিক, ভাবলাম 2-3 ঘন্টার কাজ, তাই সেই জন্য 2 মাসে এরকম 3টে নকল বিয়ে করেছি আমি। ওই বিয়েতে অনেক বড় ক্রাইম হচ্ছিল, আর এখন তুমিও ওই ক্রাইমের অংশ। তাই যা যা জানো ফটাফট নিজে মুখ খুলে বলে দাও, না হলে তুমিও জেলে যাবে। কে তোমাকে টাকা দিয়েছিল এই কাজটার জন্য? এদের মধ্যে কেউ? না না, আমাকে তো আমার বন্ধু বলেছিল এই কাজটার জন্য। কে তোমার সেই বন্ধু, আর এখন সে কোথায়? আপনার আইডিটা দেখান, তল্লাশি করো এনার। যান। ডক্টর, আপনি কখন এসেছেন? এক্ষুনি আসছি আমি। ব্যাস, এবার সেরে যাবেন স্যার। ডাক্তারবাবু সরুন আপনি। কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? বলজিৎ কেমন আছে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। ওকে কেউ মারতে চাইছে। কিন্তু ইনি তো আগে থেকে বেটার ফিল করছেন। আচ্ছা, কিন্তু ডক্টর, কি হয়েছে ডাক্তারবাবু? আরে স্যার, হ্যালো ডক্টর। আরে দেখুন দেখুন কি হয়েছে না। তাড়াতাড়ি তোলো তোলো।
বলজিৎ, বলজিৎ, কি হলো? কি হয়েছে আপনার? কিছু বলুন। অবিনাশ কোথায়? বিরাজ, বিরাজ, বলজিৎ, শুনছেন? না পঙ্কজ, একে ছুঁয়ে না। ওর মুখটায় দেখো, হাতগুলো দেখো। ওর অবস্থা একদম সেই রকমই হয়েছে যেরকম ডাক্তারের হয়েছে। স্যার, এটা এই বিরাজকে? এই গল্পের মধ্যে বিরাজ এলো কোথা থেকে? যদি একটু আগে আসতাম তাহলে বলজিৎকে বাঁচাতে পারতাম আমরা। বুঝতেই পারছি না স্যার, এই ডাক্তার আর ওর হলো কি? দুজনের মৃত্যুই বিষের কারণে হয়েছে। আমি দুজনেরই টিস্যু স্যাম্পল চেক করেছি, জায় ক্যাথলন বিষের জন্য এটা হয়েছে। বিষ? সেই জন্যই স্যার, ওদের হাতে আর মুখে কত দাগ পড়ে গেছে। কিন্তু আমরা সবাই তো ওখানেই দাঁড়িয়েছিলাম। বিষ ওনার বডিতে গেল কি করে? ছোঁয়ার জন্য গেছে। অভিজিৎ, এই বিষটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বডিতে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই ব্লাড সিস্টেমে চলে যায়, আর তারপর হার্ট অ্যাটাক। মানে যখন ডক্টর এসে বলজিৎকে ছোঁয়ে তখন বলজিতের বডিতে বিষটা ছড়িয়ে যায়। কিন্তু স্যার, বিষটা ডক্টরের শরীরে কখন গেল? ওনাকেও কেউ হয়তো ছুঁয়েছে, বলজিতের রুমে ঢোকার ঠিক আগে। হ্যাঁ, কিন্তু কে? এই হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। স্যার, এইখানেই এই লোকটা ডক্টরের হাতে পয়জন ট্রান্সফার করেছে। একদম ঠিক স্যার, কিন্তু এই লোকটার হাতে যদি পয়জন থাকে তাহলে ওর কেন কিছু হলো না? অ্যান্টিডোট। পঙ্কজ, এই লোকটা হয়তো অ্যান্টিডোট নিয়ে থাকবে। তারপরে ওই ডাক্তার ভিতরে যায় আর ও বলজিৎকে ছোঁয়ে। কিন্তু বলজিৎ মারা যাওয়ার আগে বিরাজের নাম কেন বললো? আমরা মনে হয় তো যে এই লোকটাই বিরাজ। স্যার, আজ পর্যন্ত আমরা কেসে যতটা এগিয়েছি কেউ কখনো বিরাজের নাম বলেনি। এই না জয়বন্ত না প্রীতি, বিরাজটা কে স্যার? যেই হোক না কেন, অবিনাশকে খুঁজতে আর এই কেসে এগিয়ে যাওয়ার জন্য ওই বিরাজকে আমাদের ধরতেই হবে। একটা কাজ করি, বলজিতের বাড়িতে যাই, যদি ওখান থেকে কিছু জানা যায়। ওং অং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র পরমেষ্টি দেবতা বিষ্ণুরাসনদানে বিনিয়োগ। ওং অং বর্ম সজতানাং বিদ্যুৎ। বন্ধ করো এই নাটক, সরে যাও। কে আপনারা? এইভাবে বিয়েতে বাধা দিচ্ছেন কেন? সিআইডি আমাদেরকে আপনার বন্ধু পাঠিয়েছে, বিনয়। এই নাটকটাকে এখানেই বন্ধ করবে নাকি লকআপে গিয়ে? এই যে পুরুষ মশাই, এদিকে আসুন। আর এই যে বরবউ, অনেক বিয়ে করেছো, এদিকে এসো। কি হচ্ছে এগুলো? স্যার, আমি কোনো পণ্ডিত নই। আমি তো টাকা পেয়েছিলাম এই মন্ত্র পাঠের জন্য। আমি নিজেই এর মানে জানি না। আমাকে বললো যে এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। আর আপনাদেরকেও টাকা দেওয়া হয়েছিল? আমাদের বরবউ সাজার জন্য টাকা দেওয়া হয়েছিল। পুরোহিত নকল, বড়বউ নকল। আর আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, সত্যি সত্যি বলো, নাহলে এখানে যতগুলো আছো সবাই ভেতরে যাবে। স্যার, আমায় তো শুধু এই রিটার্ন গিফটটা দেওয়া হয়েছে। টাকা? কোন খুশিতে টাকা দেওয়া হচ্ছে আপনাদের? এতগুলো গেস্টের কাছে রিটার্ন গিফটের এতগুলো টাকা? কেউ মুখ খুলবেন? আমি কিচ্ছু জানি না স্যার। আমাদের শুধু এইটুকু বলেছে, আগামী ইলেকশনে দেওধর বাবুকে যেন ভোট দিই। দেওধর? স্যার, এখানে তো অনেক বড় পলিটিক্যাল স্ক্যাম চলছে। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল। তার মানে এই সমস্ত প্ল্যান এই দেওধরের। দেওধর, এই জায়গাটা সিল করে দাও। দেওধর বাবু জিন্দাবাদ! 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 দেওধর বাবু। দেওধর বাবু, আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাই। চলুন। দেখুন অফিসার, আমার মনে হচ্ছে কি আপনারা কোনো ভুল খবর পেয়েছেন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না।
আপনি ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে ভোট ব্যাংক কিনছিলেন। আমরা সব জানতে পেরেছি। নকল নোটের জন্য দেশের ইকোনমি নষ্ট হয়ে যায়, আর এটা আপনি ভালোভাবে জানেন। এটা জানা সত্ত্বেও আপনি ওই অ্যান্টি ন্যাশনাল ক্রিমিনালদের সঙ্গ দিলেন। লোকেদের ভরসার পরিবর্তে ধোকা দিচ্ছেন এই দেশকে। ক্রিমিনালের সাথে সাথে দেশদ্রোহীও আপনি। এখন এটা বলুন, কে কে যুক্ত আছে এই মিশনে? আর ওই নকল নোটের কনসাইনমেন্ট, ওটা কোথা থেকে এসছে? অফিসার, এই কনসাইনমেন্টের ব্যাপারে তো আমি বেশি কিছু জানি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই ভোটটা জিততে চেয়েছিলাম, কিন্তু এই পদ্ধতিতে নয়। মিস্টার দেওধর, গদির জন্য কি কি করতে হয় সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু আমি ওই লোকেদের মধ্যে পড়ি না যে রাজনীতিতে ওঠার জন্য আইনকে নিয়ে খেলার দুঃসাহস দেখায়। আমি বিশ্বাসঘাতকও নই, আর আমি তো আমার দেশের সাথে কিছুতেই এ কাজ করতে পারি না। এ তো ওই লোকটা। তোমরা কিচ্ছু করতে পারবে না আমাদের। পুরো বাড়ি খুঁজলাম স্যার, এখানে বিরাজ নামে তো কেউ থাকে না। আমরা শুনতে কোথাও ভুল করিনি তো? 100% বিরাজের নামই বলেছিল বলজিৎ। খোঁজো, কিছু না কিছু তো অবশ্যই পাবো। দেওধর বাবু, এই ফটোতে আপনার পেছনে যে দাঁড়িয়ে আছে, আমাদের টিমের সাথে এনকাউন্টারেও মারা গেছে, আর এই প্ল্যানেও ইনভলভ ছিল। এবার আপনি বলবেন আপনি একেও চেনেন না? ইয়েস স্যার, আমি এই লোকটাকে চিনি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্যার, আমার যতগুলো ফাংশন হয় সবই আমার ম্যানেজার সমীর অর্গানাইজ করে থাকে। আর ইনি কেন, এর পিছনে বসে থাকা কাউকেই আমি চিনি না। আরে এই মহাশয়ের নামই তো আমি কখনো শুনিনি। আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। স্যার, আবার এরকম ব্যাপার নয় তো যে এই পুরো প্ল্যানটা সমীরের? হতে পারে। দেওধর বাবু, এই সমীরকে ফোন করে আপনি এখানে ডাকুন এক্ষুনি, এই মুহূর্তে। আর হ্যাঁ, ওর যেন সন্দেহ না হয়। কিছুই তো নেই। অফিসার বলজিৎ আর তার টিমের মিশন সফল। 15 বছরের পুরনো আর্টিকেল। এত পুরনো আর্টিকেল এত সামলে রেখেছো? অফিসার বলজিৎ আর তার টিম এক শিশুকে বাঁচিয়েছে। গ্রেপ্তার করলো সেই আতঙ্কবাদীদের যারা ওই শিশুটিকে সেফ হাউসে আটকে রেখেছিল। আর এর সঙ্গেই অপারেশন বিরাজ হলো সফল। অপারেশন বিরাজ, এটা ওদের অপারেশন ছিল স্যার? আমরা তো ভাবছিলাম কোনো লোক বোধহয়। আমাদের এই সেফ হাউসে যেতে হবে। হয়তো এই বলজিৎ আমাদের ওখানেই যাওয়ার কথা বলছিল। আমি ওই সেফ হাউসের ব্যাপারে জানি। গুড, লেটস গো। সমীর আমার ফোনটাই তুলছে না। সত্যি কথা বলছি ম্যাডাম। স্যার, এরকম হয়নি তো যে ওয়েডিং এর ওখান থেকে সমীরকে কেউ আমাদের ব্যাপারে কোনো খবর দিয়ে দিয়েছে? আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি তো সমীর? ফ্রেডি, দেওধর বাবুর কাছ থেকে সমীরের ফটো আর ফোন নাম্বারটা নিয়ে নাও, আর ওর ফোনটা ট্র্যাক করে নাও। সমীরই একমাত্র আছে যে আমাদের অবিনাশের কাছে পৌঁছবে। এই কে ওখানে? লক করে দিল। ওইদিকে ব্যাস অবিনাশ, এটা আমাদের লুকোনোর সিক্রেট জায়গা।
যখন আমাদের মিশনের কোনো গন্ডগোল হয় এখানেই লুকোই। বলজিৎ কোথায়? ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বলজিৎকে খুন করা হয়েছে। কি? কিভাবে? ওকে হসপিটালে কেউ বিষ দিয়েছে। ও হসপিটালে ছিল, আপনাদের বাইরে আর কে জানে? তুই অবিনাশ, তুমি পাগল তো হয়ে যাও না তুমি? তুই খুন করেছিস না? আরে আমি কেন বলজিৎকে মারতে যাব? তাহলে কে করেছে? যদি আমাদের মধ্যে কেউ ইনভলভ না থাকে তাহলে আমাদের টপ সিক্রেটটা কে বাইরে বার করেছে? তুই করেছিস। এমনিতেও বলজিৎকে তুই পছন্দ করতি না। এই বাইরে কথা বন্ধ কর অবিনাশ। আর তুইও তো হতে পারিস। আর এতদিন হয়ে গেল তুই নিখোঁজ রয়েছিস। বল না এবার তুই। এদিকে এসো। অবিনাশ! চল। আচ্ছা, সমীর। আমার যতগুলো ফাংশন হয় সেটা আমার ম্যানেজার সমীরই অর্গানাইজ করে স্যার। আর তুমি? ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে বাঁচান। দেবধর বাবু ইলেকশনে হারার কথা ছিল, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর আমি জানতাম যে কোনো একটা সিচুয়েশনে ওনার পাওয়ারে থাকা দরকার, যাতে পলিটিক্সের গেম খেলে উনি টাকা কামাতে পারে। ব্যাস ব্যাস এই সিচুয়েশনে আমি সুযোগ নিয়েছিলাম। তুমি এটা জানতে যে দেবধরের কাছে টাকা এলে তোমার কাছেও টাকা আসবে, তাই না? প্রীতি দেবী, এত বড় ফান্ডিং এলো কি করে আপনার কাছে? আমি ফরেন বিজনেস টাইকুন স্যার কর্পোরেটদের সঙ্গেই ডিলটা করতাম। আমার টার্গেট ছিল মানি মার্কেটে যত বেশি সম্ভব নকল টাকা যাতে ছড়িয়ে দেওয়া যায়। সেই কারণে তোমরা একে অপরকে সাহায্য করার প্ল্যান করো। তুমি ভোট কেনার জন্য টাকার সাপ্লাই শুরু করলে, আর বদলে সমীর ইনফরমেশন লিক করে তোমার আর তোমার গ্যাংয়ের খেয়াল রাখা শুরু করলো। কিন্তু অবিনাশ আমাদের গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরে যায় আর তাই তুমি অবিনাশ আর ওর সঙ্গীকে মারার চেষ্টা করো। আমরা বলজিৎকে আমরা সামলেই নিয়েছিলাম, কিন্তু অবিনাশ আমাদের হাত থেকে বেরিয়ে গেল, তাও আবার পুরো এভিডেন্সের সাথে। আমাদের যে কোনোভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছতে হতো, তাই আমি ওর স্ত্রীকে মেরে ফেলি। আর অবিনাশের বউ সেজে আমাদের সামনে চলে এসছো আর এই পুরো নাটকটা করেছো। তুমি আমাদের দিয়ে নিজের কাজ করাচ্ছিলে, কারণ তোমরা জানতে যে সিআইডি যে কোনো ভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছে যাবে। ভালো প্ল্যান করেছিলে। আর প্ল্যান সাকসেসফুল হয়ে যেত যদি এন্ড মোমেন্টে আমাদের লোকই ভুল না করতো। রাজু আর মদন কোনোভাবে জানতে পেরে যায় যে ওদের ট্রাকে আমরা নকল টাকা নিয়ে যাচ্ছি, আর তারপর আমার এই মাথা মোটা লোকগুলো ওদেরকে ওখানেই মেরে নদীতে ফেলে দেয়। অসৎ পথে টাকা রোজগারের লোভে 5 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছো তোমরা, কিন্তু তোমরা ভুলে গেছো অপরাধের মেয়াদ ততটাই ছোট হয় যতটা নকল টাকার মূল্য হয়। সত্যিটা তো সামনে এসেই পড়ে। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, আর ততক্ষণে ফাঁসির হুকুম। স্যার, হ্যাঁ স্যার কিছু আওয়াজ আসছে এদিক থেকে। স্যার, স্যার,
বেঁচে আছে। এর শরীরে ছুরির আঘাত আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো ওকে গাড়িতে ওঠাও। পঙ্কজ, তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার স্যার আমাদের তো বলা হয়েছিল রেস্টুরেন্টের ভিতরে কাউকে ছুরি মারা হয়েছে, এখানে তো এটা। তাড়াতাড়ি নিয়ে যাও। আমাদের মার্ডারের ফোন এসেছিল, কিন্তু এই লোকটা তো এখনো বেঁচে আছে। তার মানে স্যার খুনি দুজনকে অ্যাটাক করেছে, একজনকে রেস্টুরেন্টের ভেতরে মেরেছে আর একজনকে এখানে। চলো গিয়ে দেখি। সাবধানে। সাবধানে। স্যার হ্যাঁ? স্যার কিছু আওয়াজ আসছে এদিক থেকে। স্যার স্যার